হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকেই তো জানিয়েছিলাম, কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে উঠে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার, তোমরাও দেখতে পাচ্ছ। তবে কি জানো তো, যত বেলা গড়াচ্ছে তত যেন আকাশের মুখ ভার হয়ে আসছে। তবে বৃষ্টিটা হয়নি, হাওয়া বাতাস ছিল, যার জন্য বেশ কিছু জামা কাপড় শুকিয়েছে আর কিছুটা আধ ভিজেই হয়ে রয়েছে। তবে প্রতিদিনের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো তো কাচা ধোয়া করতেই হবে। সকালের ওয়েদারটা দেখে ভাবলাম কি, ঠিক আছে আজকে সারাদিনের যদি রোদ ওঠে তাহলে জামা কাপড় হয়তো আমার শুকিয়ে যাবে আর ড্রাই করারও ব্যাপারটা ছিল না। কিন্তু ওই যে বললাম, আমার ওই একটা ভুলের কারণে জামা কাপড় আজকে সমস্তটা তো শোকায়নি, ওই ঘরে দৌড়ে পরে মেলে দিতে হয়েছিল। তো যাই হোক, জামা কাপড় মেলে যথারীতি পুজো দিতে চলে এসেছি। ওইদিকে কিন্তু এখনো তোজো হাজবেন্ড কেউ ওঠেনি, দুষ্টু স্কুলে চলে গেছে, কিন্তু আমি আমার একে একে কাজগুলো সেরে নিচ্ছি। আর এই সকালের পুজো দেওয়াটা কিন্তু আমার কাছে সারাদিনের অনেকটা এনার্জি বুস্টারের মতনই কাজ করে। তাই এই পুজোটা দিতে পারলে আমিও অনেকটা মনের দিক থেকে স্যাটিসফাই থাকি। তো দেখো, কথা বলতে বলতে খুব সুন্দর করে সকালের পুজোটাও সেরে নিলাম। গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, আর তারপরে খেতে দিয়ে আরতিটাও সেরে নিয়েছি। আর এখন প্রতিদিনের মতন পুজোর শেষে যেরকম আমি তুলসী গাছে জল দিয়ে দিই সেটাই দিয়ে নিচ্ছি। আর আমার জানো তো, এই তুলসী গাছে কিন্তু একটা ওই রাধা তুলসী আর একটা কৃষ্ণ তুলসী দুটো একসাথেই বসানো। খুব ইচ্ছে আছে একটা তুলসী মঞ্চ বানাবো, তবে আগে বাড়িটা করিনি, তারপরে পজিশন বুঝে একটা তুলসী মঞ্চও বানাবো। তারপরে ওদিকে পুজো দিয়ে এখন যথারীতি চলে এসেছি রান্নাঘরে। এসে ফ্রিজ থেকে আগে দুধটা বার করে নিলাম। আর এখন একটা গ্যাসে চা আর একটা গ্যাসে তোজোর জন্য দুধটা জাল দিতে বসিয়ে দেবো। আর তারপরে দুধ চা খেয়ে আজকে জানো তো সেরকম একটা টিফিনের কোনো ঝামেলাই নেই। কারণ ওই যে কালকে দেখলে বাড়িতে অনেক রান্নাবান্না হয়েছে, তার মধ্যে থেকে পোলাওটা অনেকটা পরিমাণেই বেঁচে গেছিলো, যার জন্য দুষ্টুকেও আজকে সেরকম একটা টিফিন দিয়েছি। পোলাও দিয়েছি, তার সাথে পনির দিয়েছিলাম, আর একটু চিকেন ছিল, চিকেনও দিয়েছি। তো তোজোকেও ভাবছি আজকে চিকেন আর পোলাওটা দিয়ে দেবো, সাথে একটু শশাটা দিয়ে দেবো। তার জন্য টিফিনের কোনো ব্যাপার নেই। আর কি জানো তো, পরীক্ষার একদিন যদি সকালের দিকটা টিফিনের সময়টা না আমি আটকাতে পারি, তাহলে অনেকটা সময় আমি তোজোকে আবার পড়াটা দেখিয়ে দিতে পারি। যেমন আজকে যেহেতু টিফিন করার ব্যাপার ছিল না, তাই সকালে চাটা খেয়ে ওকে কিন্তু ভালো পড়াটা দেখিয়ে দিতে পেরেছি। তাই আজকে থেকে ডিসাইডই করেছি যে যেই কদিন ওর এক্সাম চলছে, সকালের টিফিনটা না আগের দিন রাত্রিবেলা করে রাখবো, তারপরে ফ্রিজ আপ করে রাখবো। শুধু সকালবেলা একটু মাইক্রোওভেনে গরম করে দিয়ে ওটা ওই রকমভাবেই কিন্তু দিয়ে দেবো। তাহলে আমি অনেকটা সময় ওকে দেখানোর জন্য পেয়ে যাব। আর জানোই তো, পরীক্ষার সময় না বাচ্চা কাচ্চাদের মানে আমরা যারা মারা আছি, নিজে যতক্ষণ না একটু পড়াতে পারবো, যতক্ষণ না একটু বই খাতা খুলে ওকে দেখবো, ততক্ষণ না আমার অন্তত মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন আসেই না। তো যাই হোক, গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমাদের চা খাওয়া আর তোজোকে কর্নফ্লেক্স সমস্তটাই দেওয়া হয়ে গেছে। আর তারপরে যথারীতি ওকে পরিয়ে টরিয়ে এখন চলে এসেছি ওর টিফিনটা প্যাক করে দিতে। একটু মাইক্রোওভেনে সমস্ত খাবারগুলোকেই গরম করে নিয়েছি, আর তারপরে কিন্তু ওর টিফিন বক্সটা আমি প্যাক করে দিচ্ছি। আমাকে অনুপমা মিত্রদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, আর রান্নাগুলো দারুণ হয়েছে। সাথে বংবিশ্ব কমেন্ট করে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে আমার চলার পথে সব সময় থেকো। তো বন্ধুরা, দেখতেই পেলে তোজোকে রেডি করে দিয়ে ও বেরিয়ে গেল। এখন ঘড়িতে বাজে ওই 8:05 মতন। এখন ঘরের বাকি কাজগুলো করব। তোমরা তো জানোই, ও যতক্ষণ থাকে, মানে ও যতক্ষণ না বেরোয় ততক্ষণ একটা মানে আমার যুদ্ধ চলে। তো এখন বেরিয়ে গেছে, এখন ঘর তোরে দেখো, এখনো সমস্ত ঘর তো ছড়ানো। এই যে পড়িয়েছি, সকালবেলা পরীক্ষা চলছে, সেগুলো তুলবো, বই খাতা গুছিয়ে দিয়েছি, এখন ঘরদোর গুছাবো, তারপরে রান্নার কাজে হাত দেবো। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলতেও আমার ভীষণ ভালো লাগে। তবে কি জানো তো, সারাদিনের কাজের মাঝে কখন যে এসে তোমাদের সাথে কথা বলবো সেটাই আর বোঝা হয় না। তবে আজকে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করেই নিই। তো দেখো, যেমন বলা তেমন কাজ। ওইদিকে কিন্তু আমি এখন বিছানাপত্রটা গুছিয়ে নেব। খাটে এইদিকে তোজোর ড্রেস চড়ানো রয়েছে, ওর একটা খাতাও রয়েছে, তাই সমস্তটা একে একে গুছিয়ে নিয়ে বিছানাটাকেও গুছিয়ে নেব।
আমাকে কালকের ভিডিওতে গরিবের সংসার চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করে লিখেছিল, গুছিয়ে কাজ করো, খুব ভালো লাগলো, স্টে অ্যাওয়ে। তোমার কমেন্টটার আমি ঠিক মানে বুঝতে পারলাম না দি। যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে একটু বুঝিয়ে বলো। আর থ্যাংক ইউ সো মাচ আমার কাজগুলোকে এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য। তো যাই হোক, ওইদিকে জানলা খুলে দিয়েছি আর প্রতিদিনের মতো এখন বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেব। আর আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছে, সে লিখেছে, ডিয়ার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, সাথে ভিডিওটাও। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আর রিয়েল ব্লগার চ্যানেল আলপনা দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে দারুণ হয়েছে রান্নাগুলো। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই আমার পাশে থেকো। আর মিতালি দি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, আরও ভালো লাগতো যদি অতিথি আপ্যায়নটা দেখাতে। রান্নাগুলো ভালো হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও। সত্যি দিদি, আমি ওই জায়গাটা ভীষণভাবে মিস করছি, যদি আমি তখন একটু ভিডিও করতে পারতাম খুব ভালো হতো। তবে ওই যে বললাম না, সমস্ত কাজ আমি একা ঘরে সুন্দর গুছিয়ে করে নিতে পারবো। তবে বাড়িতে যদি লোকজন চলে আসে, প্রথম কথা ভীষণ লজ্জা লাগে ক্যামেরা করতে, আর দ্বিতীয়ত ওরা যেহেতু আমার নিজের মানুষ, আমি চাইলে ক্যামেরাটা করতে পারতাম, কিন্তু ওই যে ওদের আপ্যায়ন করতে গিয়ে আমি যে ক্যামেরা করব সেটাই ভুলে গেছি। আর একা হাতে সমস্তটা গুছিয়ে গাছিয়ে সবাইকে খাবার দাওয়ার পরিবেশন করা, সমস্ত কিছুর মাঝে সত্যি ভিডিও করতে আমি একদমই ভুলে গেছিলাম গো, সরি। চেষ্টা করবো নেক্সট টাইম সেরকম কোনো অকেশন এলে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার। তো যাই হোক, বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর তারপরে ভালো করে ঝেড়ে নিয়ে এখন এখানে জিনিসগুলোকে রেখে দিচ্ছি। আসলে কি বলতো, ঘরের মধ্যে এই যে রাত্রের গায়ে দেওয়া চাদর, মশারি, জামা কাপড় এগুলো অগোছালো হয়ে থাকলে না ভীষণ বাজেই লাগে দেখতে। আর আমার ওয়ার্ড্রপটা আসার পরে এই সমস্যাটা একটু হলেও মিটেছে। আর কালকে ওই যে বললাম না, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি করেই কাটিয়ে গেছে, যার জন্য আমার হাজব্যান্ড কালকে একটা ঘরে দড়ি বেঁধে দিয়েছে, যেখানে ছোট ছোট যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো আবার বিকেলের দিক করে ফেলে দিয়েছিলাম। যদিও বা এই ঘরে ফ্যানটা চালানো হয় না, তবুও কি বলতো, একটা ভ্যাপসা গরম আছে, তো সেই গরমে কিন্তু অনেকগুলো জামা কাপড়ই টেনে গেছে। আর পুরোটাই তো মেশিনে কাচা ছিল, দুবার করে ড্রাই করেছি, তার জন্য সমস্ত জামা কাপড়ই একদম কিন্তু শুকনো হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলোকেই একে একে বেড়ে নিয়ে এখন গুছিয়ে নিচ্ছি, আর তারপরে ঘরটা পরিষ্কার করে যথারীতি রান্নাঘরেও চলে যাব। আমাকে ঋতুশ্রী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, দিদি জানো, যখন ভাবছি না যে এই চ্যানেলটা ছেড়ে নতুন চ্যানেল খুলবো, ভীষণ কষ্ট হচ্ছে। আসলে এত কষ্ট করে আমি এই চ্যানেলটার ভিডিওগুলো দিতাম না, শুধু আমিই জানি। তাই ভাবছি দিদি যা হয় হবে, এই চ্যানেলটা রেখেই দিই। কিন্তু তোমার কথাও তো কোনো রকমভাবে ফেলতে পারিনি, তাই নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি। কি যে করব বুঝতে পারছি না। এইদিকে এই চ্যানেলটারও সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। দেখো, তোমার যদি মনে হয় এই চ্যানেলটা তুমি ভালো করে কাজ করতে পারছো, তোমার চ্যানেলটার রিচ আছে, গ্রো আছে, তাহলে কেন শুধু শুধু চ্যানেলটাকে ছেড়ে দেবে? তুমি বলেছিলে যে চ্যানেলটার কোনো রকম গ্রো নেই, তাই আমি তোমাকে কিন্তু সাজেশন দিয়েছি। আর হুটহাট করে কোনো চ্যানেল ক্রিয়েট করে ফেলে রাখাটা কিন্তু খুব বাজে জিনিস। সেক্ষেত্রে তুমি যখন মনে করবে যে একটা চ্যানেল আমি ক্রিয়েট করে রেখেছিলাম, ওই চ্যানেলটাতে আমি কাজ করব, সেই ক্ষেত্রে আমি বলবো সেটা কিন্তু আবার সেম প্রবলেমই ফেস করবে। যখন মনে করবে যে আমি নতুন চ্যানেলে কাজ করব, তখন তুমি চ্যানেল ক্রিয়েট করতে পারো। চ্যানেল ক্রিয়েট করে ফেলে রেখে ওই চ্যানেলে কাজ করার কিন্তু মানে হয় না, আলটিমেটলি সেটা কিন্তু তোমার ওই রিচ ডাউনের পথেই যাবে। আর যদি তুমি মনে করো এই চ্যানেলটা থেকে গ্রো হচ্ছে, সেক্ষেত্রে এই চ্যানেলটাই কন্টিনিউ করো, আমি বলি এটা। তো যাই হোক, কথা বলতে বলতে যথারীতি রান্নাঘরে চলে এসেছি। আজকে আর টিফিনের ঝামেলা নেই, কারণ ওই যে তোমাদের প্রথমেই জানালাম না, কালকের বেশ কিছু খাবার দাবার বেঁচে গেছে, যেরকমটা পোলাও বেঁচেছিল, তারপরে পনির বেঁচেছিল, আর চাটনি তো রয়েছে, সেটা তো রেখে খাওয়াই যাবে 2-3 দিন ধরে। কিন্তু ওই পোলাওটা আর পনিরটা ভাবছি আজকে সকালে ব্রেকফাস্টে কাজে লাগিয়ে দেবো। হাজব্যান্ডকেও ওটা গরম করে দেবো, বাচ্চাদের তো টিফিনে দিয়েই দিয়েছি, সাথে আমিও একটু খেয়ে নেব। আর আজকে বাজার থেকে হাজব্যান্ড এনেছিল একদম সিম্পলভাবে মাছ, আর তার সাথে মাছের ডিম খাবো বলেছিলাম, তাই মাছের ডিম। তাই বলছে কি যে আজকে খুব একটা রান্নার ঝামেলা রেখো না, কালকে অনেক রান্না বান্না করেছো, তোমারও খাটাখাটনি গেছে, প্লেন ডাল করো আর তার সাথে মাছ ভাজা করো। আর যেহেতু মাছের ডিম এনেছিল, প্রথমে ভেবেছিলাম মাছের ডিমের বড়া করব, আর তারপরে ভাবলাম কি যে শুধু বড়া খেতে ডাল দিয়ে তো ভালোই লাগে, তাই কটা বড়া রাখবো, যেহেতু ডিমটা অনেকটাই ছিল, আর কিছুটা ডিম দিয়ে কিন্তু মাছের ডিমের বড়ার ঝোল করব। তো সেটারই তোড়জোড় করবো। ওইদিকে মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর যেহেতু মাছটা বললাম না যে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে, তাই মাছটা নুন হলুদ মাখিয়ে ফ্রিজ আপ করে রাখবো।
খাওয়ার আগে আগে একটু ভেজে নেব, তাহলেই কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে। না হলে কিন্তু এই সাত সকালে যদি মাছগুলো ভেজে নিই তাহলে মাছগুলো খাওয়ার সময় শক্ত হয়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই জন্য নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রাখবো। আর মাছের ডিমটা আপাতত নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, পরে পেঁয়াজ টিয়াজ কেটে ওগুলো দিয়ে মাখিয়ে নেব। আমাকে আগের দিনের ব্লগে ঐন্দ্রিলা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে অনেক অনেক অভিনন্দন। তোমার খুশির খবর শুনে আমারও খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমরা যে আমার খুশিতে এত খুশি হয়েছো আমার এটা ভাবলে নিজেরও ভীষণ ভালো লাগে। আর আমাকে বেবি ক্রিয়েশন চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার কাজ থেকে অনেক কিছু জানলাম, তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে সব সময় থেকো, তাহলে হয়তো আমি নিজের ইউটিউব যাত্রাতে একটু হলেও জায়গা করে নিতে পারবো। তো যাই হোক, ওদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সাথে এদিকে চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম। আর ওই যে বললাম ডাল করব, তার জন্য মুসুর ডাল নিয়ে একটু প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম। আর তারপরে ডালটাও রান্না করে নেব। আজকে জানো তো ডালটা প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে করব, তারপরে একটু ঘরে ধনেপাতা ছিল, সেই ধনেপাতাও দিয়েছি। আর ডালটা না খেতে আজকে এত সুন্দর হয়েছিল, তবে পরিমাণে আজকে ডালটা কম হয়েছিল। এক এক দিন ডালে না জল বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ডাল আমার না ধরে রাখাই হয়ে যায় ফ্রিজে, তাই আজকে ভেবেছি ডালে একদম জল কম দেব, একদম ঘন ডাল করব। যেই না আজকে ঘন ডাল করলাম আর একটু যেন তো কমই পড়ে গেল। তো যাই হোক, ডালটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমাকে পূজা লাইক কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে এইভাবেই এগিয়ে যাও দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমরা এইভাবে আমার চলার পথে সব সময় থেকো। আর এদিকে মাছের ডিমের জন্য না আমি কিছুটা পেঁয়াজ একটু চপড করে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিল না যার জন্য কাঁচা লঙ্কা দিতে পারিনি, শুধু পেঁয়াজ দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণে কিন্তু বেসন দিয়েছিলাম। আর তারপরে ভালো করে এটা কিন্তু মাখিয়ে রেখে একে একে ভেজে নিয়েছি। আসলে মাছের ডিমের বড়া ভাজতেও সময় লাগে, আর সত্যি কথা বলতে মাছের ডিম না এত ফোটে আমার ভীষণ ভয় লাগে, তবুও আমি আজকে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। কি করবো বলো, খেতে তো ভালো লাগে, কেন মানে একটু কষ্টের জন্য খাওয়াটা ভুলে যাব। খাওয়া দাওয়ার কিন্তু কোনো খামতি রাখি না, সেটা যেরকমই প্রবলেম হোক না কেন। আমাকে দীপিকা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে কংগ্রাচুলেশনস দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আর আমাকে নার্জিনস লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার ভিডিওটার সাথে তোমরা সব সময় থেকো। আর আমাকে সানিয়া খাতুন জিজ্ঞেস করেছিলে, দিদি আমার আইডিটা একবার চেক করবে। আমি নিশ্চয়ই সময় পেলে সবারই আইডি চেক করব, মানে যারা যারা আমাকে বলেছো। আর আমি সত্যি কথা বলতে তোমাদের কাছে মানে আমার নিজের এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করেছি, যে আমার প্রথম চ্যানেলটা কোনো রিচ ছিল না, কোনো গ্রোথ ছিল না বলে আমি নতুনভাবে এই চ্যানেলটায় কাজ করছি। আর তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমি কিন্তু এখানে একটু একটু হলেও সাকসেস পাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার মতামতটা একই থাকবে। তো তোমরা যারা কাজ করছো রেগুলারিটি মেনটেন করে সুন্দরভাবে কাজ করো, তোমাদের চ্যানেলও গ্রো করতে পারবে। তবে সেটা যদি পুরনো অনেক দিনের চ্যানেল হয় সেটাতে কাজ না করাই ভালো। যদি তোমরা সেই চ্যানেলটায় কাজ করে গ্রো করতে পারছো মনে করছো, তাহলে সেই চ্যানেলটায় থেকে যাও, লিভ করো না। তো যাই হোক, ওদিকে নিজের খাওয়া দাওয়ার পর্বটাও সেরে নিয়েছি, আর তারপরে একে একে রান্নাগুলো করে নিয়েছি। আসলে ওই যে বললাম মাছের ডিম ভাজতে অনেকটাই সময় লাগে, আর যেহেতু অনেকটাই ডিম ছিল তাই জন্য একে একে মাছের ডিমগুলো ভেজে নিতে নিতে আমি কিন্তু আমার নিজের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। অনেক দিন পরে আজকে সকালে একটু হেভি খাওয়া হয়ে গেল, তবে ভালোই লাগলো। আর ওইদিকে দেখো একে একে মাছের ডিমগুলো ভেজে নিয়ে তারপরে আলুটাও ভেজে নিয়েছি। আর এদিকে মশলা হিসাবে কিন্তু মাছের ডিমের জন্য আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা যেহেতু ছিল না, তার সাথে একটু দিয়েছিলাম টমেটো, সাথে গুঁড়ো মশলাগুলোও দিয়েছিলাম, যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্তটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে আলুটা ভাজা যেহেতু হয়ে গেছিলো, সেই তেলের মধ্যেই আমি আবার পেঁয়াজ যেটা আবার গ্রেট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ গ্রেটটা দিয়েছি, আর যেই মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছিল মাছের এই ডিমের ঝোলটা। তবে কি জানো তো, করেছিলাম দুপুরের নাম করে, দুপুরে খাবো বলে, তবে আজকে ওই ডালটাই এত সুন্দর হয়েছিল, সাথে মাছ ভাজা। মাঝে মধ্যে সিম্পল খাবারটাও বেশ ভালো লাগে না, তাই মাছ ভাজা, পটল ভাজা, মাছের ডিমের বড়া, আর ওই দিয়েই কিন্তু দুপুরের খাওয়াটা হয়ে গেছে। তো হাজব্যান্ড বললো তাহলে মাছের ডিমের ঝোলটা রেখে দাও, রাত্রিবেলা এইটাই রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, নাহলে তো প্রতিদিন রাত্রিবেলা একটা টেনশন থাকে যে কি দিয়ে রুটি খাওয়া হবে, তাই জন্য এটা রাত্রিবেলার জন্যই রেখে দিচ্ছি।
ওটা দুপুরবেলাতেই সরিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো যে ডালটার এত প্রশংসা করছিলাম সেটা এখন রান্না করছি। তো কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল, তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর তার সাথে বেশ কিছুটা টমেটোও দিয়েছিলাম, মানে গোটা টমেটোর অর্ধেক টমেটো দিয়েছি। আর টমেটো ভালো করে মানে কষিয়ে নিয়েছি। ওটা টমেটোটা একদম নরম হয়ে যাওয়ার পরে ডালটা সম্বাদ দিয়েছি। আর নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম। দারুণ খেতে হয়েছিল। এই অফ সিজনে ধনেপাতার ফ্লেভারটা না সত্যি মনে হয় কি শীতকালের খাবার খাচ্ছি। তো ওইদিকে ডালটা হতে হতে রান্নাঘরের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি। আসলে কি জানো তো, আমার প্রতিটা ঘরই তো ভীষণ পছন্দের জায়গা, কারণ আমি প্রতিটা ঘর নিজের হাতে সুন্দর করে গুছিয়েছি বা সাজিয়ে গুছিয়ে রাখি। কিন্তু তার থেকেও সব থেকে পছন্দের জায়গা যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো তোমার বাড়ির কোথায়, তো সেটা হচ্ছে আমার রান্নাঘর। কারণ রান্নাঘরটা আমার হচ্ছে স্বপ্নের জায়গা, যেটাকে আমি কিন্তু এই ভাঙাচোরা হলেও টিনের জায়গা হলেও কিন্তু আমি সুন্দর করে নন মডিউলার কিচেনটাকেও সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, যেটা কিন্তু এক এক সময় একটা লাক্সারিয়াস ভাইবস দেয়। যেরকম এই কর্নারটা না আমার কাছে খুব একটা মানে কি বলবো অ্যাস্থেটিক একটা ভাইবস দেওয়ার মতন জায়গা, যার জন্য সব সময় কিন্তু রান্নাঘরে শুধু এই কোণা বলে না, প্রতিটা কোণা সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার এক বান্ধবী আছে জানো, যে রিয়া, তার কমেন্ট তো আমি মাঝে মধ্যেই পড়ি ও কমেন্ট করলে, তবে ও জানো তো সব সময় বলে আমার রান্নাঘরটা নাকি ভীষণ লক্ষ্মী। তো আমিও মনে করি জানো তো, সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য শুধু যে সংসারকে মানে সংসারের কাজগুলো করে যেতে হয় তা কিন্তু নয়, সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বিরাজ করে। আর সত্যি কথা বলতে রান্নাঘরটা কিন্তু আমাদের যেহেতু বিজিয়েস্ট প্লেস, আর এখানে কিন্তু বলতে পারো মা লক্ষ্মীর বাস সবসময় বিরাজ করে। তাই এই জায়গাটা তো সবসময় গুছগাছ করে সুন্দরভাবে রাখতেই হবে, না হলে কিন্তু তুমি ঘরবাড়ি যতই সুন্দর করে রাখো না কেন, লক্ষ্মীশ্রী কিন্তু বজায় থাকবে না। লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমাদের প্রতিদিনের কাজের মধ্যে অনেক নিয়মকানুন মেনে চলতে হয় আমাদের মতন গৃহিণীদের, যেটা আমি সব সময় মনে করি আর সেই রকমভাবেই চলার চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে কাউন্টার টপটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, ওইদিকে রান্না হতে হতে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি, তাহলে রান্নার পরে অনেকটা সময় আমি নিজেকে দিতে পারি। ওই যে তোমাদের বলি না, আমি যেহেতু একটা সময় বেঁধে সব সময়ের কাজগুলো করার চেষ্টা করি, তাই জন্য কিন্তু সংসারের হাজারো কাজের মধ্যেও নিজেকে সময় দিতে পারি, আর নির্দিষ্ট সময়তে আমি কাজগুলো কমপ্লিট করে উঠতে পারি। তো ওইদিকে কিন্তু নিচের তাকটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে এদিকে আমার ডালটাও হয়ে গেছে। আর এখন গ্যাস ওভেনটা আর গ্যাস কাউন্টারটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেব, সাথে রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। এবারে ঘরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করব। তোমরা আমার ভিডিওতে কিন্তু সবসময় আমার কাজগুলোকেই দেখতে পাও। আসলে সত্যি আমি সংসারের জন্য অনেক কাজই করি, কারণ এটা আমার ভালোবাসা থেকে আসে। আর সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেহেতু আমি প্রচণ্ডভাবে ভালোবাসি, আর এই কাজগুলো আমার কাছে না একটা নেশার মতন হয়ে গেছে, তাই জন্য এই কাজগুলো করতেও আমার ভালো লাগে। তবে কি জানো তো, আমি এই কাজগুলো করার পরেও কিন্তু নিজেকে অনেকটা সময় দিতে পারি, যেই সময়টা শুধুমাত্র আমার পার্সোনাল টাইম। যখন আমি বসে বসে সুন্দর একটা ওয়েব সিরিজ দেখি, বা নিজের কোনো কাজ বাজ থাকলে, যেমন আর্ট ক্রাফটের যে কাজগুলো, ডিআইওয়াইয়ের যে কাজগুলো, সেই কাজগুলো করি। আর জানো তো, আমার না ওয়েব সিরিজ দেখার ভীষণ নেশা। একটা যদি ওয়েব সিরিজ আমি দেখা শুরু করি, ওটা তো পুরো কমপ্লিট করব, সাথে সাথে আমি কিন্তু আরও 2-3টে দেখে নেবো। সারাদিন আমি যদি টাইম পাই, আমার কাছে 2 বা 3টে ওয়েব সিরিজ বা মুভি দেখা কোনো ব্যাপারই না, যদি হয় সেটা আমার মনের মতন জিনিস। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরের কাজগুলো তো গুছিয়ে নিলাম, তাহলে চলো ঘরে যে কাজগুলো আছে সেটা এখন করে নিই। আসলে ঘর বাড়ি তো সকালবেলা করেই পরিষ্কার করে রেখেছি, আর এখন তো ঘরে কেউ নেই, তাই ঘরদোর তো পরিষ্কার থাকে। তবে কি জানো তো, রান্নার পরে আমি ঘরদোর আসি আর একবার করে ঝাড় দিয়ে নিই, তাহলে কিন্তু ঘরদোর আর একদম মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্য থাকে। আর এই কাজটা আবার করে বিকালবেলা করে করি। আসলে ঘরদোর বারবার করে ঝাড় দিলে ঘরে তো এমনিই ধুলোবালি মানে ছেটে, তো সেগুলো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পরিষ্কারটা বলতে পারো না আমার একটা বাতিক, তাই জন্য সব সময় না ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তাই ঘরের প্রতিটা কোণাচে আনাচে নিজের কঠোর পরিশ্রম হওয়া সত্ত্বেও আমি কিন্তু গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি। তো দেখো, একে একে আমার ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, সাথে এখন শ্বশুরমশাইয়ের ঘরটাও এসেছি, এই ঘরটা পরিষ্কার করে বারান্দাটাও ঝাড় দিয়ে নেব, তাহলেই কিন্তু আমার
মানে এই আপাতত এই বেলার কাজকর্ম কমপ্লিট হয়ে যায়, আর তারপরে যেইটুখানি সময় পাবো সেটা আমার জন্য। আর এখন অনেকটাই বেলা হয়েছিল, প্রায় 1:30 মতন বাজে, আর খাওয়ার সময় এখন মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আর যেহেতু পাতলা এই ছোটো কড়াইটাতে ভাজছি, তাই জন্য কড়াইটা না এরকম দাগ হয়ে গেছে। আসলে এই কড়াইটা না ভীষণ পাতলা, তবে খুব ভালো, একটুতেই দাগ পড়ে যায়, একটু খাটনি করে মাজতে হয় ঠিকই, তবে খুব সুন্দর কড়াইটা, সমস্ত কিছু ভাজাভাজি যায়, কোনো রকমেরই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে বন্ধুরা, আজকের এই লাঞ্চ পর্ব দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ